যেমন কথা তেমন কাজ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই সীমান্তে কাঁটাতার নিয়ে পদক্ষেপ আগেই নিয়েছে বিজেপি সরকার। এবার পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দিল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আপনাদের আগেও জানিয়েছি, বাংলায় বিজেপি সরকার আসতেই ওই বাংলাদেশ জুড়ে রীতিমতো হাহাকার পড়ে গেছে। সেখানে রীতিমতো মাচা বেঁধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তের বিরোধিতা করা হচ্ছে। বাংলাদেশিরা ভুলে গেছে যে এটা নয়া ভারতবর্ষ। আর সেই নয়া ভারতবর্ষের ম্যাপটা দেখুন একবার, মনে হবে যেন ভারতের আন্দ্রারাম মানে বগলের নিচে অবস্থান করছে বাংলাদেশ। ফলে তাদের এই লম্ফঝম্প না করাটাই মনে হয় তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। আর রইল রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশ। প্রশ্ন হচ্ছে, এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশের কারণ কি? পশ্চিমবঙ্গে কেন তড়িঘড়ি তৈরি হচ্ছে এই হোল্ডিং সেন্টার? আর এর পেছনে ওপার বাংলার সাম্প্রতিক ভারত বিরোধী মনোভাবের ভূমিকা কতটা? কাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে? কিভাবেই বা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে? অসমের পাশাপাশি ভারতের আর কোন কোন রাজ্যে এই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে? ভারতে অনুপ্রবেশকারীদের দিন কি তবে ফুরিয়ে এলো? ভারতের বিরুদ্ধে চক্রান্তকারীদের দিন শেষ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে পালা বদলের পর ছবিটা একেবারেই বদলে গেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে হিন্দু সনাতনীদের মধ্যে যেন এক নতুন করে স্বাধীনতার আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। কারণ এতদিন তারা ভারতে থাকলেও সীমান্তের ওপার থেকে আসা দুর্বৃত্তদের হেনস্থার শিকার হতে হয়েছে। কখনো বাড়িতে চুরি, কখনো জমির ফসল চুরি, পুকুরের মাছ চুরি, এছাড়া মাদক থেকে মানব পাচার তো আছেই। আপনাদের আগের একটি এপিসোডে আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সুবিশাল সীমান্ত রেখা রয়েছে তার সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া কিন্তু সম্ভব হয়নি। কারণ পূর্বতন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেননি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসেই প্রথমেই এই কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এই যে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে সে কথাও আপনাদেরকে জানিয়েছি। আর এবার আরও একটি বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার পশ্চিমবঙ্গে থাকা এই অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা শুরু করে দিল রাজ্য সরকার। আর সেই কারণে রাজ্যের সমস্ত জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের রুখতে নবান্নের মাস্টার স্ট্রোক এই হোল্ডিং সেন্টার। প্রশ্ন হচ্ছে, কি এই হোল্ডিং সেন্টার? না, ঘাবড়াবেন না, এটা কোনো জেল নয়। এমনটা ভাবারও কোনো কারণ নেই যে যারা ওই অবৈধ অনুপ্রবেশকারী তাদের ধরে ধরে ওই জেলে ভরে দেওয়া হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। মূলত সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বিভিন্ন জেলায় থাকা কৃষক মান্ডি বা স্কুলগুলোতেই এই হোল্ডিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে। যাদের এখানে রাখা হবে তাদের জন্য আলাদা কোনো ঘেরাটোপ থাকবে না, তবে নিরাপত্তা রক্ষীদের নজরদারি থাকবে এবং ওই সেন্টারে যারা থাকবেন তারা বাইরে অবাধ বিচরণ করতে পারবেন না। কেন করা হচ্ছে এই হোল্ডিং সেন্টার? এই প্রশ্নের উত্তরটা কিন্তু পরিষ্কার। অনেক হয়েছে, এবার নিজ ভূমে ফিরে যাও বাপু। অর্থাৎ ওই ওপার বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এপারে এসেছে, এপারে এসে ঘর বাড়ি বানিয়ে ডেরা বেঁধে বসে এ বাংলার মানুষের ভাত মারছে, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। মূলত ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের প্রথমে চিহ্নিত করা, ভোটার তালিকা বা অন্যান্য সরকারি নথি থেকে নাম বাদ দেওয়া এবং সব শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। এই 3 স্তরের প্রক্রিয়াকে কার্যকর করতেই এই হোল্ডিং সেন্টারগুলো ব্যবহার করা হবে। দেখুন, যে পরিমাণ অনুপ্রবেশকারী এ বাংলায় রয়েছে তাদের যদি কোনো সংশোধনাগারে রাখা হয় তবে ওই সংশোধনাগারগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হবে। আর সাধারণ অপরাধীদের সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারীদের একসঙ্গে রাখাটাও ঠিক নয়।
তাই আন্তর্জাতিক মানবাধিকার নিয়ম মেনে তাদের জন্য আলাদা পরিকাঠামোর প্রয়োজন বলেই এই হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। আবার যদি অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে আটক করা হয় বা কারো বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে মামলা থাকে, তাহলে তাদের আইনি প্রক্রিয়া বা পুনর্বাসন ডিপোর্টেশন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত নিরাপদে রাখার জন্য প্রতিটি জেলায় এই ধরনের সেন্টারের প্রয়োজনীয়তাও রয়েছে। আর এখানেই প্রশ্ন হলো, কারা এই অবৈধ অনুপ্রবেশকারী? দেখুন, এক্ষেত্রেও কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট। ভারতের সংবিধান অনুযায়ী, নাগরিকত্ব আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী বা অভিবাসী বলতে আইনিভাবে অত্যন্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। সহজ ভাষায়, কোনো ব্যক্তি ভারতের নাগরিক না হয়েও যদি দেশের অভিবাসন আইন লঙ্ঘন করে ভারতে বসবাস করেন, তবেই তাকে অবৈধ বসবাসকারী বা অনুপ্রবেশকারী বলা হয়। আর এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই অবৈধ অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের ভারতে কোনো আইনি অধিকার নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আইনি পরিভাষায় এদের মূলত দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমত, বৈধ নথিপত্র ছাড়া প্রবেশকারী, মানে যাদের কোনো প্রকার বৈধ পাসপোর্ট, ভিসা বা ট্রাভেল পারমিট কিচ্ছু নেই, এই সমস্ত ছাড়াই যারা সীমান্ত পেরিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছে। আর দ্বিতীয়ত হলো ভিসার মেয়াদ উত্তীর্ণ ব্যক্তি, মানে যারা শুরুতে ওই পাসপোর্ট বা বৈধ ভিসা নিয়ে নিয়ম মাফিক ভারতে প্রবেশ করেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারত সরকারের অনুমতি ছাড়াই একেবারেই বেআইনিভাবে এই দেশেই থেকে গেছে। এখানে একটা বিষয় আরও আপনাদেরকে বলে রাখাটা জরুরি, আর সেটা হলো ভারতীয় আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কেন এই কথাটা বললাম সেটাও বলে দেওয়া দরকার। কারণ বাংলাদেশ থেকে যারা সীমান্ত পেরিয়ে এ বাংলায় এসেছেন, তাদের মধ্যে যেমন অবৈধ অনুপ্রবেশকারীও রয়েছে, তেমন আবার শরণার্থীও রয়েছে। শরণার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই, মানে তাদের জন্য কিন্তু এই হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে কারা এই শরণার্থী? আপনারা জানেন, এটা খুব সহজ বিষয়, তাও একবার বলে দিই। নাগরিকত্ব সংশোধনী আইন মানে সিএ অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে প্রবেশকারী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের শরণার্থী হিসেবে বিবেচনা করা হয় এবং তাদের ভারতীয় নাগরিকত্বের সুযোগ দেবার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সুতরাং আপনাদের কাছে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে তথা ভারতে কারা অবৈধ অনুপ্রবেশকারী, কাদের জন্য এই হোল্ডিং সেন্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সে কারণেই একেবারে ভূমিকম্প শুরু হয়ে গেছে ওই বাংলাদেশে। বাংলাদেশের রাস্তায় রাস্তায় নেমে পড়েছে মৌলবাদী কট্টরপন্থীদের দল। রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে বিষোদ্গার শুরু করেছে তারা। কি যে ঝাল লেগেছে তা কি বলবো আর। তা বাপু, এত ঝাল লাগার কারণ কি? যারা তোমাদের লোক তারা তোমাদের কাছে ফিরে যাবে, এতে এত রেগে যাবার কি আছে? জানেন কি বাংলাদেশিরা কি কি বলছে? জানেন কি কিভাবে ডিটেক্ট করা হবে এই অনুপ্রবেশকারীদের? ভারতের আর কোন কোন রাজ্যে এই হোল্ডিং সেন্টার রয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত বছর মানে 2025 সালের মে মাসে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে কি করতে হবে সে বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকাটি জারি করা হয়েছিল তা ছিল অত্যন্ত গোপনীয়। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার এই নির্দেশিকার বিষয়টি উল্লেখ করেছিলেন রাজনৈতিক সভায়, কিন্তু সেটার বিষয়বস্তু কখনোই প্রকাশ্যে আসেনি। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর আসনে বসে ওই নির্দেশিকার প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেছেন, ভারত সরকারের পক্ষ থেকে 14 মে 2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটা নির্দেশিকা পাঠানো হয়েছিল। তারিখটা দ্বিতীয়বারও উল্লেখ করেছেন তিনি। আর তারপর শুভেন্দুবাবু জানিয়েছেন
1 বছরেরও বেশি সময় আগে দেওয়া হয়েছিল নির্দেশিকাটি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একদিকে শরণার্থীদের সিএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইনটিকে বা নির্দেশটিকে কাজে লাগায়নি। ক্ষমতায় এসেই সেই আইনটি বা নির্দেশটি কার্যকর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর থেকে ওই বাংলাদেশে মৌলবাদীদের পায়ের নিচের মাটি কাঁপা শুরু হয়ে গেছে। এরপর একের পর এক কঠিন এবং কড়া সিদ্ধান্তের ফলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে ওপারে। না, এখানে বাংলাদেশের সরকারের কোনো সমস্যা নেই, যত সমস্যা তা ওই ওপারের সমস্ত মৌলবাদী দল এবং তাদের নেতাদের। প্রকাশ্যে পশু বলি বন্ধ, রাস্তায় নমাজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ জানানো শুরু করেছে তারা। আমাদের মুসলিম ভাই বোনেদের কোনো অসুবিধে হচ্ছে না, তারা কিছু বলছেন না, কিন্তু বাংলাদেশিদের দরদ যেন উতলে পড়ছে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় 10-12 জন মিলে মিছিল বের করছে আর ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছে। দিল্লির বুকে কালেমার পতাকা ওড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির। কেউ আবার 7 সিস্টার দখলের স্বপ্ন দেখা শুরু করেছে। এই সমস্ত বাংলাদেশিরা ভুলে গেছে যে এটা নয়া ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের ম্যাপটা একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে দেশের 21টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। বাংলাদেশের আশেপাশের সমস্ত রাজ্যগুলোতেই এই মুহূর্তে বিজেপি দখল করে রয়েছে। আর সেই ভারতবর্ষের ম্যাপটা একবার খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন, বিজেপি এই মুহূর্তে দেশের 21টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। বাংলাদেশের আশেপাশের সমস্ত রাজ্যগুলোই এই মুহূর্তে বিজেপির দখলে। আর ভারতের ম্যাপটা দেখুন, মনে হবে যেন ভারতের আন্ডারাম মানে বগলের নিচে অবস্থান করছে বাংলাদেশ। ফলে তাদের এই লম্ফঝম্প না করাটাই মনে হয় তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। তার থেকে আসুন রাজ্য সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই বিষয়ে আলোচনায় আসে। প্রশ্ন হচ্ছে কিভাবে ডিটেক্ট করা হবে এই অনুপ্রবেশকারীদের। অবৈধভাবে সীমান্ত পার হবার সময় ধরা পড়া বাংলাদেশি বা রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য মানে আঙুলের ছাপ এবং মুখের ছবি সংগ্রহ করে সঙ্গে সঙ্গে তাদেরকে ফেরত পাঠাতে হবে। এই সংক্রান্ত তথ্য আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে আপলোড করতে হবে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর করার কথা বলেছেন বলে আপনাদের একটু আগেই জানালাম, সেই কেন্দ্রীয় নির্দেশিকাতেই বলা হয়েছে প্রতিটি জেলায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের শনাক্ত এবং প্রত্যর্পণের জন্য বিশেষ টাস্ক ফোর্স মানে STF গঠন করতে হবে। সন্দেহভাজন ব্যক্তি যদি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করে তবে সংশ্লিষ্ট রাজ্য বা জেলার কাছে যাচাইয়ের জন্য তথ্য পাঠাতে হবে, আর 30 দিনের মধ্যেই যাচাই করে সেই তথ্য জমা দিতে হবে প্রশাসনের কাছে। আর সেই সময় পর্যন্ত ওই ব্যক্তিকে এই সমস্ত হোল্ডিং সেন্টারে রাখা হবে। এখানে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে পদ্ধতিতে এই কাজটি করা হবে তাতে কিন্তু একজন অবৈধ ব্যক্তি দ্বিতীয়বার ভারতে প্রবেশ করতে পারবে না। কেন বলছি এই কথা জানেন? কারণ তথ্য যাচাইয়ের পর যদি দেখা যায় কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, তবে তাকে প্রথমে ব্ল্যাকলিস্ট করা হবে। এমনকি ওই ব্যক্তির সমস্ত তথ্য UIDAI, নির্বাচন কমিশন, পাসপোর্ট কর্তৃপক্ষ এবং অন্যান্য সরকারি সংস্থাকে দেওয়া হবে, যাতে সংশ্লিষ্ট পরিচয়পত্র বা সরকারি সমস্ত সুবিধে বাতিল করা যায়। অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারীরা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা যদি কেউ পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে তবে তা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে, ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে, অর্থাৎ ডিটেক্ট হলেই ডিলিট হয়ে যাবে। আর এরপরেই শুরু হবে ডিপোর্টের কাজ মানে ফেরত পাঠানোর কাজ। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 1 বছরে কয়েক হাজার বাংলাদেশিকে কিন্তু পুশব্যাক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া দিল্লি পুলিশের অফিসিয়াল তথ্য অনুযায়ী 2025 সালের জুন থেকে 2026 সালের ফেব্রুয়ারি মানে গত এই 9 মাসে
মোট 1589 জন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ত্রিপুরার আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিএসএফ এর পরিসংখ্যান অনুযায়ী 2025 সালেই পূর্ব সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় ভারতে প্রবেশ বা ভারত ছাড়ার প্রবণতা আগের বছরগুলোর তুলনায় প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। শুধু 2025 সালের মাঝামাঝি সময়ে একটি সরকারি রিপোর্টে দেখা গিয়েছিল প্রায় 3536 জন নথিপত্রহীন মানুষকে বিএসএফ সীমান্ত এলাকায় আটক করেছে কিংবা পুশব্যাক করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের একটি নির্দিষ্ট সেক্টর থেকেই বিএসএফ প্রায় 1200-র বেশি মানুষকে পুশব্যাক করেছে বলে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সুতরাং বোঝাই যাচ্ছে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে এই কেন্দ্রীয় নির্দেশিকাকে মান্যতা না দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় স্তরে এই পুশব্যাকের কাজটি কিন্তু এই বাংলাতেও অব্যাহত ছিল। এবার বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় আরও জোরদার হয়েছে, যার ফলে এই কাজ যে আরও ত্বরান্বিত হবে তা বলাই যায়। কারণ এর আগে অসমেও হিমন্ত বিশ্ব শর্মার সরকার আসার পরে সেখানে প্রথম এবং সবচেয়ে বড় হোল্ডিং সেন্টার বা ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে আরও কয়েকটি রাজ্যে এই ধরনের সেন্টার তৈরি বা পরিচালনার কথা সামনে এসেছে। তার মধ্যে যেমন রয়েছে দিল্লির লায়লাপুর এলাকায় অবৈধ অভিবাসীদের জন্য একটি সেন্টার। এছাড়াও গোয়ায় মাপুসা এলাকায় একটি ট্রানজিট ক্যাম্প রয়েছে। রাজস্থানের একটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে এই ধরনের একটি ক্যাম্প চালু রয়েছে বলে জানা গেছে। আবার পাঞ্জাবের অমৃতসর কেন্দ্রীয় কারাগারে হোল্ডিং সেন্টার রয়েছে। কর্ণাটকের বেঙ্গালুরুর কাছে নীলামাঙ্গালায় অবৈধ বিদেশিদের জন্য একটি হোল্ডিং কেন্দ্র রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি জাতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের কিভাবে পুশব্যাক করা হয় তার কথা উল্লেখ করেছিলেন। ফলে বাংলাতেও সেই ধারা কিন্তু অব্যাহত থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা এই বাংলায় অনুপ্রবেশকারী রয়েছেন তাদের বুকে ধুকপুক শুরু হয়ে গেছে। যত দ্রুত সম্ভব তারা পগার পার হবেন তত দ্রুত সম্ভব তাদের ভালো, আর না হলে তাদের জন্য কিন্তু হোল্ডিং সেন্টার অপেক্ষা করে রয়েছে। এবং হোল্ডিং সেন্টারে তারা যদি একবার যায় এবং সেখান থেকে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে ওই সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। আর সীমান্তের ওপারে থাকা ওই মৌলবাদীরা যতই নৃত্য করুক না কেন আর রক্ষে নেই। কারণ অনেক হয়েছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারতকে বিভাজন করা হয়েছে। ফলে এর ভারতবর্ষে যারা সংখ্যাগুরু তারা বাংলাদেশে সংখ্যালঘু, আর বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা আমাদের দেশে সংখ্যালঘু। আমাদের দেশে যারা সংখ্যালঘু তারা কিন্তু নিশ্চিন্তে নির্দ্বিধায় আনন্দে রয়েছে, কিন্তু ওপার বাংলার সংখ্যাগুরুরা এপার বাংলায় এসে সংখ্যালঘু হয়ে তার সুবিধে ভোগ করবে। এ ভারতবর্ষের সাধারণ আম জনতার, হিন্দু হোক কিংবা মুসলিম, তার ভাত মারবে এদিন শেষ। এবার ভালোই কেটে পড়ো, না হলে হোল্ডিং সেন্টার আপনাদের জন্য অপেক্ষা করছে। আর মৌলবাদীরা আপনারাও যথেষ্ট সাবধান হয়ে যান, না হলে দুপাশ থেকে যদি ভারত চাপ দেওয়া শুরু হয় তাহলে বঙ্গোপসাগর ছাড়া আপনাদের সামনে আর কিছু জায়গা নেই। ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, নমস্কার।